হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক ওএমআর মামলায় তাৎপর্যপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের। 2014 সালের যে টেট হয়েছিল সেই টেটের ওএমআর মামলার শুনানির বিস্তারিত আপডেট আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। 22শে এপ্রিল 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা কতগুলো গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং নির্দেশও দিয়েছেন। কিছুদিন আগে 2014 যে প্রাথমিক টেট সেই টেট থেকে চাকরি দিয়েছিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা, কিন্তু 22 তারিখে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া 25,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাননীয় বিচারপতির তার মনোভাব একটু পাল্টে যায়। তিনি কি কি মন্তব্য করলেন এদিন প্রাথমিক 2014 যে ওএমআর সেই ওএমআর মামলায় কি কি মন্তব্য করেছেন, কি কি নির্দেশ দিয়েছেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রাথমিক টেট 2014 নিয়ে গত 22শে এপ্রিল 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে যে মামলাটি ওএমআর সংক্রান্ত যে মামলাটি উঠেছিল তার ফাইল নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি 2012-2022 যার রেজিস্ট্রেশন নাম্বার 2005-2022। মামলাটির ফার্স্ট হিয়ারিং হয়েছিল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পরবর্তী শুনানির ডেটও এখানে আমরা দেখতে পাচ্ছি। মামলাটির পিটিশনার রয়েছেন শান্তনু শেঠ। তো পরবর্তী হিয়ারিং রয়েছে 30শে এপ্রিল 2024 তারিখ। তো আমরা দেখব এই 30শে এপ্রিল কিন্তু মামলাটি ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে। তো এদিনের শুনানির একদম শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় তিনি শুরু করেছিলেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এল.কে. গুপ্তা মহাশয় তিনি উপস্থিত ছিলেন সেই সময়। কিন্তু অন্যদিকে ওই দিন 29 নম্বর কোর্টরুমে মাননীয় বিচারপতি সাব্বার রশিদের যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে 2016 সালের যে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকদের চাকরি বাতিলের যে মামলা সেই মামলার ফাইনাল অর্ডার চলছিল। তার ফলে রেসপন্ডেন্টের পক্ষ থেকে বা অন্যান্য যে সমস্ত লয়াররা ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পার্থবাবু, অনিন্দ লাহিড়ী, এই সমস্ত যে সমস্ত অ্যাডভোকেটরা ছিলেন তারা সেই কোর্টরুমে উপস্থিত ছিলেন। তো এই দিনের শুরুতেই দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় তিনি মামলাটার বিষয়বস্তুটা উপস্থাপন করার পর পর্ষদের পক্ষ থেকে এল.কে. গুপ্তা তিনি কথা বলছিলেন। তো পর্ষদের পক্ষ থেকে এল.কে. গুপ্তা তিনি কিন্তু আরো একটু সময় চেয়ে নিয়েছিলেন। প্রথম দিকেই তিনি বলেন যে আমাকে আরো একটু সময় দেওয়া হোক, সমস্ত তথ্যগুলো সমস্ত বিষয়গুলো আমি আর একটু সাজিয়ে গুছিয়ে সাবমিট করতে চাই। তার ফলে তিনি একটু সময়ের জন্য প্রেয়ার করেন। তখন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি বলেন যে আপনারা আর কত সময় চাই, আর কতদিন সময় নেবেন? দীর্ঘ টাইম তো হয়ে গেল, এতদিন ধরে আপনারা কিছু করে উঠতে পারেননি। এতদিন ধরে যদি এই সমস্ত প্লিডিং, এত সমস্ত এফিডেভিট যদি আপনারা জমা দিতে না পারেন তাহলে আর কত সময় নেবেন, কত টাইম নেবেন আপনারা? তিনি আরো বললেন যে এরপর আর কোনো রকম ভাবে সময় দেওয়া ঠিক হবে না। এমত অবস্থায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় পিটিশনারদের পক্ষ থেকে তিনি কোর্টরুমে ঢোকেন। তিনি এসে জানান যে স্কুল সার্ভিস কমিশনের 4টি লেভেলের টোটাল 25,000 শিক্ষক ও শিক্ষক কর্মীদের চাকরি সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের স্পেশাল ডিভিশন বেঞ্চ। এবং তিনি বলেন যে স্কুল সার্ভিস কমিশনের যে ঠিক একই গ্রাউন্ডে যে এই সমস্ত প্যানেলগুলো বাতিল হলো, ঠিক সেম গ্রাউন্ড এই ওএমআর শিট সংক্রান্ত মামলা, এই প্রাথমিকের এই মামলা সমস্ত বিষয়গুলো ঠিক একই গ্রাউন্ড রয়েছে। তখন মাননীয় বিচারপতি কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যে তাহলে তো আমাদের স্কুল সার্ভিস কমিশনের যে একই রকম গ্রাউন্ড, যেহেতু সেখানে চাকরি বাতিল হয়েছে, ঠিক একই সেম গ্রাউন্ডে আমাদের এটাকেও ট্রিট করতে হবে বা একই রকম ভাবে বিবেচনা করতে হবে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যেহেতু বাতিলের রাস্তায় হেঁটেছে, বাতিল করে দিয়েছে 25,000 শিক্ষকের টোটাল 4টি প্যানেল, সেক্ষেত্রে এই প্রাথমিকের 2014 যে ওএমআর সেই ওএমআর সংক্রান্ত বিষয় এবং প্রায় এই এর থেকে যে নিয়োগ হয়েছে সেই একই রাস্তার দিকে হাঁটার একটা মনোভাব তিনি ধরে নিয়েছিলেন। এবং মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি বলেন যে ঠিক একই রকমের সেম গ্রাউন্ডে তাহলে এই বিষয়গুলোকে কনসিডার করতে হবে। এবং তিনি আরো গুরুত্বপূর্ণ বিষয় বলেন যে ঠিক এই সংক্রান্ত আরো যে সমস্ত মামলাগুলো রয়েছে ঠিক একই গ্রাউন্ডে, তাহলে আমি সেম গ্রাউন্ডে এগুলোকে কনসিডার করব। অর্থাৎ কনসিডার করবো মানে সেই একই গ্রাউন্ডে কনসিডার করবো মানে যে 2016 সালের প্যানেল বাতিলের রাস্তায় হেঁটেছে সেই একই রকম ভাবে তিনিও এই বিষয়গুলোকে একই রাস্তায় হাঁটবেন বা একই দিকে বাতিলের রাস্তায় হাঁটতে চলেছেন, তেমন একটা মনোভাব পোষণ করেন। এখানে একটা বিষয় বলে রাখি, আগে এতদিন ধরে এই ওএমআর সংক্রান্ত মামলায় একমাত্র দুটো ছিল, এখানে মূলত দুটো পার্টি ছিল, একটা পিটিশনার পার্টি এবং অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু আজকের একটা নতুন ক্যান ফাইল অ্যাডমিশন করানো হয়েছে, যেটা হচ্ছে 2017 যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের পক্ষ থেকে একটা নতুন ক্যান অ্যাডমিশন করানো হয়েছে আজকে, অর্থাৎ এই দিন করানো হয়েছে, 22 তারিখে করানো হয়েছে। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি যখন এই সমস্ত কথোপকথন করছিলেন তখন সেই সময় 2017 প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে অনিন্দবাবু, পার্থবাবু তারা কোর্টরুমে ঢোকেন এবং তারা জানান যে না মাই লর্ড, এই সমস্ত ব্যাপারগুলো ঠিক সেম গ্রাউন্ড নয়, দুটো সম্পূর্ণ ভিন্ন ম্যাটার, দুটো সম্পূর্ণ যথেষ্ট পার্থক্য রয়েছে, দুটোর গ্রাউন্ড সম্পূর্ণভাবে আলাদা গ্রাউন্ড। তখন তিনি সমস্ত বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করেন এবং কি কি গ্রাউন্ডগুলো রয়েছে
কি কি বেস রয়েছে, ইতিপূর্বে কি কি হয়েছে সেই বিষয়গুলো বলার চেষ্টা করেন। এবং অনিন্দ্যবাবু তিনি বলেন যে আমাদেরকে এই মামলার সঙ্গে কনসিডার করতে হবে, আমরা একটা ক্যান অ্যাডমিশন করিয়েছি। অনিন্দ্যবাবু তখন তিনি আরো বলেন যে আমাদেরকেও এই মামলায় বলার সুযোগ দিতে হবে। তখন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার সমস্ত যে এতক্ষণ ধরে যে মনোভাব নিয়ে এগোচ্ছিলেন সেই মনোভাবের অনেকটাই পরিবর্তন হয়েছে। অর্থাৎ সমগ্র বিষয়টা উভয় পক্ষের বিষয়টা সমস্ত বিষয়টা শুনে একটা নিউট্রাল পজিশনে আসার চেষ্টা করেছেন। তখন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার মনোভাব এবং তার কথার মধ্যে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেল। এবং সেই সময় পার্থবাবুও তিনি সমস্ত বিষয়টা বলার চেষ্টা করেন এবং অন্যান্য বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেন যে আমরা অ্যাডেড পার্টি হিসেবে ক্যান হিসেবে যুক্ত হয়েছি। তখন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি বলেন যে ঠিক আছে, আপনাদের সবার বক্তব্য সবার মতামত আমি কনসিডার করব, সবার মতামত রাখতে পারবেন আপনারা। সবার বক্তব্য শোনার পরই আমি ফাইনাল ডিসিশনে আসব, তারপরেই আমি ফাইনাল রায়দান দেব। তখন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা বিকাশবাবু, পার্থবাবু, অনিন্দ্যবাবু সবার দিকেই, দীপেন্দুবাবু সবার দিকে তাকিয়ে তিনি বলেন যে দেখুন, একটি বিষয় আমি পরিষ্কার করে দিতে চাই, এই 2014 টেট থেকে যারা নিয়োগ হয়েছে, যারা এক্সিস্টিং রয়েছেন, অর্থাৎ যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নিয়োগ পেয়েছেন অর্থাৎ এক্সিস্টিং আছে, তাদেরকে আমি খুব সহজে হাত দিতে চাইছি না। আমি তখনই সেই সমস্ত জায়গায় হাত দেব, এই সমস্ত এক্সিস্টিং যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের উপর হাত দেবো যখন আমি দেখবো যে আর আমার কোনো অপশন নেই, আমার আর কোনো রাস্তা নেই, তখনই আমি সেই রাস্তার দিকে হাঁটতে পারি। যখন আমি অ্যাভয়েড বাই ল হব তখন কিন্তু আমি সেই রাস্তার দিকে হাঁটতে পারি। তাছাড়া আমি এক্সিস্টিং যে সমস্ত প্যানেল রয়েছে সে সমস্ত প্যানেলের উপর কোনো রকম ভাবে আমি হাত দিতে চাইছি না। এরপর মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি বিকাশবাবুকে বলেন আপনার যারা পিটিশনার রয়েছে তারা যে অ্যাকচুয়াল যোগ্য ক্যান্ডিডেট সেটা আপনি আপনার সমস্ত ডকুমেন্টস আপনি সেভাবে প্রুভ করুন, আপনি সেভাবেই আর্গুমেন্ট করুন। তাহলে আমি বিবেচনা করে দেখব যে সেই সমস্ত ক্যান্ডিডেটরা যদি যোগ্য ক্যান্ডিডেট হয়, যদি দেখা যায় সেই সমস্ত ক্যান্ডিডেটরা সত্যি সাফার করেছেন বা লাস্ট কাট অফের থেকে তাদের মার্কস বেশি রয়েছে, তাহলে তাদেরকে আমি কনসিডার করতে পারি বা তাদেরকে চাকরি দিতে পারি। যেহেতু এখনো পর্যন্ত এই প্যানেলের সমস্ত ভ্যাকেন্সিগুলো এখনো রয়েছে, যদিও দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, এতদিন পর আর কোনো রকম ভাবে নিয়োগ দেওয়া সম্ভব নয় বা নিয়োগ দেওয়া উচিত নয়, তথাপি আমি কনসিডার করে দেখব। মাননীয় বিচারপতি তিনি আরো বলেন যে যদিও এতদিন বাদে এসে কনসিডার করা উচিত নয়, তথাপি আমি দেখেছি যে 2009 সালের যারা বঞ্চিত ছিল তারা 2024 সালে এসে যারা চাকরি পাচ্ছে, তাহলে তারা যদি চাকরি পেতে পারে তাহলে 2017 সালের বা 2014 সালের এই প্যানেল থেকে কেন পাবে না তারা? সেক্ষেত্রে হাওড়া, মালদা এই সমস্ত জেলাগুলোর কথাও তিনি তুলে ধরেন। তো সেই হিসেবে তিনি যারা এই মামলার সঙ্গে পিটিশনার রয়েছেন তাদেরকে কিন্তু কনসিডার করতে পারেন। সেই হিসেবে তাদেরকে কিন্তু সেই পিটিশনারদেরকে সেই হিসেবে প্রুফ শো করতে হবে বা সেই মতো তাদের ডকুমেন্টস সাবমিট করতে হবে। যদিও এটা ঠিক নয়, তথাপি আমি এই সমগ্র বিষয়টাকে মিটিয়ে ফেলার চেষ্টা করছি। কিন্তু যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের উপর তো ইনভেস্টিগেশন চলছে বা ক্রিমিনাল কেস চলছে, কিন্তু যারা ফ্রেশ ভাবে চাকরি পেয়েছে বা সিভিল ম্যাটারগুলোতে তিনি হাত দিতে চাইছেন না। কিন্তু যদি দেখা যায় শেষ পর্যন্ত আমার কিছু করার থাকলো না বা কোনো রাস্তা খোলা থাকলো না, তখন কিন্তু আমার সেই রাস্তায় হাঁটতে হবে। কিন্তু আমি চাই না এটা হোক, অর্থাৎ আমি চাই না যে এই প্যানেল বাতিল হোক বা 2014 যে টেট সেই টেট বাতিল হোক, সেটা আমি চাই না। কিন্তু বিকাশবাবু তখন তিনি বলেন যে যদি তাদের মধ্যে দুর্নীতি থাকে, বলেন যে দুর্নীতি বলবেন না, তাদের উপর সকল অভিযোগ আছে এটা আপনি বলতে পারেন। সেই বিষয়টার জন্য তো ক্রিমিনাল কেস চলছে, সিবিআই তারা যেমন ইনভেস্টিগেশন করছে, সমস্ত তথ্যগুলো সেভাবে তারা সাবমিট করবে, সেই বিষয়গুলো ক্রিমিনাল ম্যাটার রয়েছে। কিন্তু আজকের এই মামলাটা সমস্তটাই সিভিল ম্যাটার, আপনি সিভিল ভাবেই দেখুন। মাননীয় বিচারপতি তিনি আরো বলেন যে আমি আর কোনো রকম ভাবে এই মামলাটিকে অতিবাহিত দীর্ঘ টাইম দিতে পারছি না, আমি চেষ্টা করছি এই মামলা খুব দ্রুত সম্পন্ন করতে, খুব দ্রুত নিষ্পত্তি ঘটাতে। তখন অনিন্দ্যবাবু তিনি বলেন যে আমরা তো এখনো পর্যন্ত কোনো রকম বলার সুযোগ পাইনি, আমাদের একটু সুযোগ দিন, আমরা একটু সমস্ত বিষয়টা একটু তুলে ধরতে চাই। তখন মাননীয় বিচারপতি তিনি বলেন যে ঠিক আছে, আপনারা যা করার, আপনারা যা উপস্থাপন করার, যা প্রেজেন্ট করার তা এই টাইমের মধ্যেই করুন, আর বেশি সময় দিতে পারবো না। এই টাইমের মধ্যে আপনাদের যা যা এফিডেভিট দেওয়ার, যা যা তথ্য দেওয়ার সমস্তটা উপস্থাপন করবেন। তখন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি যা আরো বললেন যে আগামী শনিবার পর্যন্ত আপনাদের টাইম দিচ্ছি, আপনাদের যা যা তথ্য দেওয়ার আছে, যা যা এফিডেভিট দেওয়ার আছে, যা যা বিষয় বলার আছে বা যা যা তথ্যগুলো আপনারা দিতে চান, সমস্তটা আগামী শনিবারের মধ্যে, সম্পূর্ণ লাস্ট ডেট শনিবার কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে। তারপর আর কোনো রকম ভাবে আমি কনসিডার করব না, অর্থাৎ শনিবার 27শে এপ্রিল 2024 তারিখ হচ্ছে, সেই ডেটে কিন্তু সমস্ত এফিডেভিট, সমস্ত তথ্য কলকাতা হাইকোর্টে সাবমিট করতে হবে বা জমা দিতে হবে। তারপরে আর কোনো রকম ভাবেই একটা ডেটও তিনি কিন্তু কোনো রকম ভাবে কনসিডার করবেন না। মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা যখন বিকাশবাবুকে বলছিলেন যে আপনার যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, যারা কাট অফের থেকে বেশি মার্কস রয়েছে অথচ চাকরি পায়নি, যারা বঞ্চিত বলে মনে করছে,
তাদেরকে মাননীয় বিচারপতি তিনি কনসিডার করবেন। এই পয়েন্টটাকে তুলে ধরে অনিন্দ্যবাবু তিনি বলেন যে আপনি যদি নতুনভাবে কনসিডার করেন বা নতুনভাবে চাকরি দেন, তাহলে এই যে ওএমআর সংক্রান্ত ইস্যু তৈরি করছেন বা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে 2014 টেট যদি কোনো রকম ভাবে কোনো ইস্যু এসে দাঁড়ায়, তাহলে কিন্তু সমস্ত যারা এই প্যানেল থেকে এই টেট থেকে যারা নিয়োগ হয়েছে সবাই কিন্তু প্রবলেমে পড়বে। অর্থাৎ আপনি যাদের নিয়োগ করতে দেবেন, অর্থাৎ আপনি যাদের নিয়োগ করবেন, তারাও কিন্তু প্রবলেমে পড়বে। এবং ইতিপূর্বে যারা যারা রিক্রুটেড হয়েছে 2017, 2020, 2022 সালে যে সমস্ত রিক্রুটেড হয়েছেন, যে এই 2014 টেট থেকে, সবাই কিন্তু এখানে এফেক্টেড হবেন। এবং আপনি যাদের যাদের অর্ডার দিচ্ছেন, মানে চাকরির অর্ডার দিচ্ছেন, তারাও কিন্তু একই রকম ভাবে এফেক্টেড হয়ে পড়বেন। সেখানে নতুন করে চাকরি দেওয়ার আর কোনো জায়গাই থাকবে না। তখন মাননীয় বিচারপতি তিনি বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি এই বিষয়টাকে কনসিডার করব, আমি যেটা বলছি সেটা আমি বুঝেই বলছি, আই উইল কনসিডার ইট। তো সমগ্র বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আগামী 27শে এপ্রিল 2024 তারিখে শনিবার, ওই দিন সমস্ত সাবমিশনগুলো কমপ্লিট করতে হবে সমস্ত পার্টিকে। আগামী 30শে এপ্রিল 2024 তারিখে এই ওএমআর সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সকাল 10:30টার সময় ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে, স্পেশাল ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে। অর্থাৎ প্রথমেই এই দিনের শুরুতেই প্রথমেই এই মামলাটির শুনানি হবে, বিস্তারিত ওই দিন শুনানি হবে। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় এখানে জানিয়ে রাখি, 2014 এই টেট থেকেই কলকাতা হাইকোর্টের 3 জাজ একটা নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের উপর 24শে মার্চ 2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা নোটিফিকেশন দিয়েছিল। সেখানে দেখা গিয়েছিল যে 738 জনের নতুনভাবে চাকরি হয়েছিল। সেই লিস্টটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখুন 24/3/2024 তারিখে যেটা বলা হচ্ছে, পাবলিকেশন অফ স্টেট ওয়াইড মেরিট লিস্ট এগেইনস্ট 738টি ভ্যাকেন্সি অ্যাজ পার আওয়ার নোটিফিকেশন অফ 15/2/2021 তারিখের যে নোটিফিকেশন কমপ্লাইজ উইথ দ্য সেভারাল অর্ডার। বিভিন্ন সময় বিভিন্ন অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতিরা, অর্থাৎ 3 জাজ নয়, 3 জন জাজ বিভিন্ন সময় বিভিন্ন রকম অর্ডার দিয়েছেন। কে রাজস্বী ভরদ্বাজ স্যার, অন্যদিকে জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার, তারা কিন্তু এই 738 জন পিটিশনার বা মামলাকারী তাদেরকে কিন্তু চাকরির অর্ডার দিয়েছিলেন। তো সেই প্যানেল, সেই নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। তো সেই প্যানেলের বিস্তারিত এখানে আমরা দেখতে পাচ্ছি। এই নোটিফিকেশনে তারা নতুনভাবে কিন্তু পরবর্তীতে চাকরি পেয়েছিল এই 2014 টেট থেকেই। তো এই টেট থেকে বিভিন্ন সময় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সমস্ত জায়গাতেই এই বিভিন্ন মামলার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন পিটিশনাররা তারা চাকরি পেয়েছেন। সেক্ষেত্রে এই 2014 টেট বাতিল হলে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট এবং প্রচুর পরিমাণে প্যানেলে প্রচুর জায়গায় কিন্তু এফেক্টেড হবেন। তো দেখা যাক মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কোন দিকে এগোন। 30শে এপ্রিল আমাদের নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।